আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, উদ্দীপক হিসেবে একটা খাদ্য পিরামিড এঁকে দেওয়া আছে, তাই না? খাদ্য পিরামিডের একদম নিচে দেখো কি বলছে, শস্য দানা, তার উপরে হচ্ছে পুঁইশাক এবং আম, এরপরে আছে মাংস, এরপরে আছে দুধ। তার মানে ABCD চারটা ঘর কেটে দেওয়া আছে, যেখানে ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো দিয়ে সাজাইছে। এখন এই যে খাদ্য পিরামিডটা, এটা দিয়ে মেইনলি কি বুঝায়? এই যে এই খাবারগুলো একটার উপরে একটা সাজায় হচ্ছে পিরামিড বানানো, এটা বুঝাচ্ছে না। কিন্তু এই যে খাদ্য পিরামিডটা, এটা হচ্ছে তোমার একটা কাল্পনিক জিনিস। এটা কিন্তু আমরা এভাবে খাবার একটার উপর একটা বসায় বসে হচ্ছে পিরামিড বানাবো না। এটা হচ্ছে কাল্পনিক একটা পিরামিড, যে পিরামিডের মাধ্যমে তোমার কি হয়, কোনটা কতটুকু পরিমাণে গ্রহণ করা প্রয়োজন এইটা বোঝানো হয়, মানে এটার গুরুত্বটা বোঝানো হয়। দেখো নিচের দিকের সারফেসটা দেখো, একটা পিরামিড তুমি কল্পনা করো, 3Dটাই কল্পনা করো। সেক্ষেত্রে এই যে নিচের দিকে সারফেসটা অনেক বেশি থাকে না, এই যে আয়তনটা এত বেশি আয়তন দিয়ে বোঝানো হয়েছে যে এই যে শস্যদানা বা ডি যে চেম্বারটা, এখানের খাবারগুলো তোমাকে বেশি পরিমাণে খাইতে হবে। এখানে কি থাকে, এখানে হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার থাকে, কারণ শস্যদানা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। তাহলে তোমাকে শর্করা সবচেয়ে বেশি পরিমাণে খাইতে হবে। এরপরে দেখো পুঁইশাক আর আম, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার, তাই না? ভিটামিন হচ্ছে তোমাকে আরেকটু কম পরিমাণে খাইতে হবে, মানে শর্করার থেকে একটু কম পরিমাণে খাইতে হবে। এটা কি আমার ভিটামিন। তার উপরে আছে হচ্ছে মাংস, যেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার। আমিষ তোমাকে আরেকটু কম খাইতে হবে, শর্করা আর ভিটামিনের তুলনায় কম করে খাইতে হবে। এবং দুগ্ধ জাতীয় যে জায়গাটা, এটাতে হচ্ছে আমরা স্নেহ বলতে পারি বা চর্বি বলতে পারি। তাহলে এই যে চর্বি জাতীয় খাবার, এটা আমাদেরকে সবচেয়ে কম খাইতে হবে, কারণ পিরামিডটা দেখো, পিরামিডের এই যে উপরের এই জায়গাটা সবচেয়ে কম না, এই যে এতটুকু, এই যে টপে থাকা এই জায়গাটুকু, এটা হচ্ছে সবচেয়ে কম, যেই জন্য এই খাবারটা হচ্ছে তোমাকে অল্প খাইতে হবে, এটা বুঝাইতে চাইছে। তাহলে এই যে কাল্পনিক খাদ্য পিরামিডটা তোমার সুস্থ জীবনযাপনের জন্য কোন খাদ্য কতটুকু খাওয়া প্রয়োজন এটা বুঝাচ্ছে। তাহলে উদ্দীপকটুকু বুঝতে পারার পরে আসো প্রশ্নগুলো দেখি কি বলছে। রাফেজ কি? রাফেজ, রাফেজের আরেকটা নাম যদি আমি বলি খাদ্য আঁশ। রাফেজের আরেকটা নাম কি? খাদ্য আঁশ। তাহলে আঁশ বলতে আমরা কি বুঝি? আঁশ বলতে আমরা তন্তু বুঝি না? তাহলে তন্তু জাতীয় যে খাবারগুলো, শাকসবজি হইতে পারে। শাকসবজি তুমি, আমরা কি জানি, পাতার ভিতরে কি থাকে, পাতার শিরাগুলা থাকে। তাহলে শাক তো এক ধরনের পাতাই, তাই না? পাতার ভিতরে ওর শিরাগুলা থাকবে। এরপরে ফলমূল যখন খাবা, ওদের হচ্ছে উপরের যে খোসা সহ খেয়ে ফেলার চেষ্টা করবা। এজন্য আবার তুমি তরমুজ কমলার খোসা খাওয়ার চেষ্টা করিও না। আপেলের ক্ষেত্রে পাতলা খোসা তুমি খেয়ে ফেলতে পারো। তাহলে এরকম শাকসবজি এবং ফলমূল, ওদের ভেতরে যে আঁশগুলা বা ফাইবারগুলা থাকতেছে, ওই ফাইবারগুলাই হচ্ছে আমাদের রাফেজ জাতীয় খাবার। এই রাফেজগুলা আমাদের কিন্তু আগে খাদ্যের প্রকারভেদ যদি আমি বলতে চাই, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, আগে এই 6টা ছিল। এরপরে নতুন একটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে তোমার এই রাফেজটা। তাহলে দেখো, ওকে যেহেতু খাদ্য প্রকারভেদের ভিতর ইনক্লুড করছে, তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এই রাফেজ জাতীয় খাবারটা তোমার বৃহদান্ত্রকে সুস্থ রাখার জন্য, তোমার কোষ্ঠকাঠিন্য এবং বৃহদান্ত্রের যে কোলন ক্যান্সার, বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের এই রাফেজ জাতীয় খাবারটা প্রয়োজন। তাহলে এটা হচ্ছে খাদ্য আঁশ। তারপরে খাদ্য প্রাণ বলতে কি বুঝায়? খাদ্য প্রাণ, এটার আরেকটা নাম হচ্ছে তোমার ভিটামিন। খাদ্য প্রাণ মানে কি? ভিটামিন সমৃদ্ধ খাবার। তাহলে এই যে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? খাদ্যপ্রাণ বলতে আমি ভিটামিন সমৃদ্ধ খাবারটাকেই বুঝি। চলো তো দেখি কি লিখছে, যে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা, আমিষ ছাড়াও যে বিশেষ খাদ্য উপাদানের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমাদের ভিটামিন। এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে, বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ তৈরি করে। তাহলে এই যে দেখো, বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম, বিপাক ক্রিয়া বলতে হচ্ছে আমার দেহে যে খাদ্য পরিপাক করা, দেহের অভ্যন্তরীণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো, ওই জায়গাটাকে বুঝাইছে। তাহলে বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে, উৎসেচক মানে হচ্ছে তোমার এনজাইম, এনজাইমের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণটাও কাজ করতেছে। তাহলে এই যে বিপাক ক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য অবশ্যই তোমার ভিটামিন প্রয়োজন বা খাদ্যপ্রাণ প্রয়োজন। এটি প্রাণীর বৃদ্ধি, শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ, যেটার অভাবে কি হইতে পারে, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, এই বিভিন্ন কাজগুলো হচ্ছে বাধাগ্রস্ত হইতে পারে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে খাদ্যপ্রাণ বলতে আমি কি বুঝি? খাদ্যপ্রাণ বলতে আমি ভিটামিন বুঝি, ভিটামিনের কাজগুলো বলে দিব, এটা কি করে, ওগুলো এই কথাবার্তাগুলাই। এরপরে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো। কি বললো এগুলা? খাদ্য পিরামিডের খাদ্য, এই যে দেওয়া আছে কতগুলা খাদ্য, এই যে দেখো এখানে ভিতরে বলে দেওয়া আছে না কতগুলা খাবারের নাম, এই খাদ্যগুলা
খাদ্য পিরামিডের এই খাদ্যগুলো, এই যে শস্য দানা, পুঁই শাক, মাংস, এই খাদ্যগুলোর বিকল্প, মানে তুমি এগুলা খাইতে পারবা না, অন্য কোনো খাবার। শস্য দানা হচ্ছে শর্করা, তুমি শর্করা জাতীয় অন্য কোনো খাবার বলো, কি হইতে পারে? ভাত, রুটি, এগুলোও কিন্তু শর্করা। তাহলে আমি এখানে ভাত বলতে পারি, তারপরে হচ্ছে রুটি বলতে পারি, আটা বলতে পারি, তাই না? এইগুলাও তো হচ্ছে তোমার শর্করা জাতীয় খাবার। তাহলে শস্য দানার বিকল্প হিসেবে আমি এটা বললাম। আবার পুঁই শাক, আম, ভিটামিন সমৃদ্ধ খাবার, ওর বিকল্প হিসেবে আমি কি বলতে পারি? পুঁই শাকের বিকল্প হিসেবে লাল শাক খাইতে পারো, তারপরে কুমড়া খাইতে পারো, গাজর খাইতে পারো, নিলাম। তারপরে মাংস, মাংস হচ্ছে আমিষ জাতীয় খাবার। মাংস না খায় তুমি এই বেলা তাহলে ডিম খাও অথবা মাছ খাও, একই কথা, একই পুষ্টিই পাবা, মাছ অথবা ডিম খাইতে পারো। এরপরে হচ্ছে স্নেহ, স্নেহতে হচ্ছে তুমি দুধ না খেয়ে তুমি মাখন খাইতে পারো, ঘি খাইতে পারো, একই একই পুষ্টিই পাবা। তাহলে ঘি অথবা মাখন, পনিরও খাইতে পারো, মানে স্নেহ সমৃদ্ধ যে কোনো খাবার খাইতে পারো। এই কথাটাই বলছে যে খাদ্য পিরামিডে খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করো। করলাম বিকল্প খাদ্য, হ্যাঁ। একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা। দুপুরের খাবার বলতে তো আমরা ভারী খাবারটাকেই বুঝি। সকালে তো মাঝে মাঝে আমরা নাস্তা খাই, মানে নাস্তায় তো আর কেউ ভাত খায় না। সেক্ষেত্রে দুপুরের খাবারটা হচ্ছে তোমার মানে পারফেক্ট একটা খাবার, যেখানে হচ্ছে তোমার ভাত, মাছ, সবজি সবকিছু থাকতেছে, মানে বাঙালিদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে দুপুরের সুষম খাবার বলে দিছে, সুষম খাবার কিন্তু একটা নির্দিষ্ট কোনো খাবার না যে এই যে এই একটা খাবার, এটা একটা সুষম খাবার, এটা আমি খেয়ে ফেললাম, সব পুষ্টি উপাদান পেয়ে গেলাম, না। কিন্তু সুষম খাদ্য বলতে বোঝায় হচ্ছে তোমার তালিকাটা এমনভাবে তৈরি করো যাতে তোমার ওই বেলার যে খাবারটা, মানে তোমার টেবিলটায় সাজানো যে খাবারগুলো, ওখানে ভিতর তোমার শর্করাও থাকে, আমিষও থাকে, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ সব কিছু যাতে থাকে, এটা তোমাকে ইনশিওর করা লাগবে। তাহলে সুষম খাদ্য কোনো নির্দিষ্ট একটা খাবার না। সুষম খাদ্য হচ্ছে ওইরকম একটা খাদ্য তালিকা যেখানে তোমার খাদ্যের 6টা বা 7টা উপাদান সবগুলাই থাকবে, শর্করাও থাকবে, আমিষ, স্নেহ, ভিটামিন সব কিছু পরিমিত পরিমাণে থাকবে। এরকম না যে তুমি শর্করা খুবই কম খাচ্ছ, আমিষ নিলা এতগুলা, চর্বি নিলা এতগুলা, এভাবে কিন্তু সাজানো যাবে না। সবকিছু ব্যালেন্সে রেখে, যে এরকম করে শর্করা সবচেয়ে বেশি, তারপরে ভিটামিন একটু কম, তারপরে আমিষ আরো কম, চর্বি হচ্ছে সবচেয়ে কম, এরকম করে পিরামিডের মতো করে তোমাকে সুষম একটা খাদ্য তালিকা তৈরি করতে হবে, যেখানে আবার এই খাবারগুলো রাখা যাবে না, বিকল্প খাবার তৈরি করা হবে। তাহলে আমাদের কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু শেষ এই জায়গায় বোঝানো। আমি শুধু তোমাকে এখন দেখাবো যে উত্তরটা আমরা লিখবো কিভাবে। এই জায়গাটায় আসো। এ হচ্ছে স্নেহ জাতীয় খাবার, আমরা কিভাবে বুঝছি? দুধ দেখে বুঝছি, কারণ দুধ হচ্ছে চর্বি জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবার। এরপরে বি হচ্ছে আমিষ জাতীয় খাবার, কিভাবে বুঝছি? মাংস। তারপরে ভিটামিন, কোনটা কোন জাতীয় খাবার, এটা লিখার পরে সুষম খাদ্যের একটু বর্ণনা দিছে। দেখো সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? সকল খাদ্য একসাথে থাকবে, মানে সকল পুষ্টি উপাদান একসাথে থাকবে। এরপরে আমরা ওর অল্টারনেটিভ হিসেবে যে খাবারগুলো নিচ্ছিলাম, পিরামিডে ছিল দুধ, যেটা স্নেহ জাতীয় খাবার, এটার অল্টারনেটিভ হিসেবে আমরা নিলাম মাখন বা ঘি। এরপরে দেখো মাংস, আমিষ জাতীয় খাবার, ওর অল্টারনেটিভ হিসেবে আমরা নিলাম মাছ বা ডিম। এরপরে হচ্ছে দেখো পুঁই শাক, আম, এগুলো হচ্ছে তোমার ভিটামিন আর খনিজ লবণ, এগুলোর অল্টারনেটিভ হিসেবে আমি লাল শাক নিতে পারি, পেঁপে নিতে পারি, তারপরে মিষ্টি কুমড়া, গাজর, এগুলোও নিতে পারি। এরপরে শস্য দানা, যেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, এটার অল্টারনেটিভ হিসেবে আমি ভাত নিতে পারি, আটা, রুটি, যে কোনো কিছু নিতে পারো। তাহলে এই যে ছকের মাধ্যমে আমরা সুন্দর করে দেখাই দিলাম, ছকের মাধ্যমে বা পয়েন্ট করে যখন তুমি কোনো প্রশ্ন রিপ্রেজেন্ট করবা, তখন কিন্তু টিচার অনেক বেশি সহজে ওটা বুঝতে পারবে। বর্ণনা করে লিখার চেয়েও এরকম পয়েন্ট করা বা ফ্লো চার্ট করে লেখাটা আমি বেশি প্রেফার করি, কারণ ওই জায়গাটা হচ্ছে মানে চোখে পড়ে বেশি। আর টিচার যদি তোমার খাতা মানে যত বেশি পড়তে পারবে বা টিচারকে তুমি যত বেশি পড়াতে পারবা, তোমারই বেনিফিট। সেক্ষেত্রেই পয়েন্ট করে বা ছক করে লিখলেই হচ্ছে বেশি সুন্দর হয়। তারপরে আসো ঘ নাম্বার প্রশ্নটায় যাই আমরা। ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন? ডি চিহ্নিত কি? শস্য দানা, মানে শর্করা। শর্করা কি জন্য গুরুত্বপূর্ণ? কি জন্য গুরুত্বপূর্ণ হবে না সেটা বলো। তুমি পিরামিড যখন বানাইছো, পিরামিডের সবচেয়ে বেশি জায়গা দিছো হচ্ছে শর্করাকে। কারণ কি? যে পিরামিডের নিচের দিকে হচ্ছে তোমার সারফেস সবচেয়ে বেশি, তার মানে তুমি বুঝাইতে চাইছো যে এই খাবার সবচেয়ে বেশি খাওয়া লাগবে। অবশ্যই গুরুত্বপূর্ণ দেখেই তুমি এই কথাটা বলছো। যেটা কম গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ তো সবগুলাই খাবার, তোমাদের সবই খাওয়া লাগবে, কিন্তু এটা কম খাওয়া লাগবে, যার জন্য ওরা অল্প একটু সারফেস দিছি আমরা, আর এটা দিছি বেশি সারফেস। তাহলে এখন তুমি নিজেই ওকে গুরুত্বপূর্ণ বানায় এখন আবার জিজ্ঞেস করতেছো ডি চিহ্নিত খাদ্য উপাদানটি কেন গুরুত্বপূর্ণ। চলো দেখি কেন গুরুত্বপূর্ণ। খাদ্য পিরামিড ডি চিহ্নিত খাদ্য উপাদানটি হচ্ছে শস্যকণা বা শর্করা জাতীয় খাবার। এখন শর্করা জাতীয় খাবার কি করে? বাঙালির প্রধান খাদ্যই তো হচ্ছে ভাত, তাহলে শর্করা হচ্ছে বাঙালির প্রধান খাদ্য। এখন শর্করা কি করতেছে? আমাদের দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করতেছে, মানে তোমার কাজ করার জন্য যে এই শক্তি লাগবে বা ক্ষমতা লাগবে, ওই কর্মক্ষমতা বৃদ্ধি করা,
তাপ শক্তি উৎপাদন করা। তাপ মেইনলি উৎপাদন করে হচ্ছে তোমার স্নেহ জাতীয় খাবারটা, চর্বি জাতীয় খাবার, কিন্তু শর্করাও তাপ তৈরি করে। এরপরে দেহের পুষ্টির চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য। কি পুষ্টির চাহিদা? অবশ্যই শর্করা জাতীয় খাবার আমরা সবচেয়ে বেশি গ্রহণ করতেছি। এখানে কি হয়, 1 গ্রাম শর্করা থেকে তুমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবা। 1 গ্রাম শর্করা থেকে কতটুকু শক্তি পাবা? 4 কিলো ক্যালোরি। 4 কিলো ক্যালোরি, এই মানটা মনে রাখা লাগে, মাঝে মাঝে আমাদের ম্যাথ করার সময় কাজে লাগে। তাহলে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি তোমরা পাও। তারপরে হচ্ছে শর্করাতে কি থাকে? সেলুলোজ প্রকৃতির শর্করা, শস্যদানা থেকে প্রাপ্ত যে প্রতি গ্রাম, এই যে 4 কিলো ক্যালোরির কথা বলছে, এই যে সেলুলোজ যেটা, এটা হচ্ছে আবার আঁশ সমৃদ্ধ খাবার, যেটা কি করবে, ওই যে রাফেজের সময় যখন বলছিলাম কোষ্ঠকাঠিন্য দূর করবে, কোলন ক্যান্সার, বৃহদান্ত্রের যত সমস্যা সবকিছু কিন্তু দূর করতেছে। এই কে করতেছে? এই যে সেলুলোজ সমৃদ্ধ খাবারগুলো। এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয়। শর্করা যদি তুমি বেশি পরিমাণে গ্রহণ করো, ওইটা কিন্তু তোমার দেহে যকৃতে গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় জমা হয়ে থাকবে। তখন কিন্তু ওইটা তোমার প্রোটিনেও পরিণত হইতে পারে, আবার চর্বিতেও পরিণত হইতে পারে। তাহলে শর্করা থেকে তুমি ওই উপাদানগুলোও পাচ্ছ। মানে যদি কখনো প্রয়োজন হয়, মনে করো তুমি কখনো ফ্যাট জাতীয় খাবার খাচ্ছ না, তখন কি হবে, তোমার দেহে তো ওইটার ঘাটতি তৈরি হবে, তখন শর্করা কিন্তু ওই যাতে অসুবিধাটা না হয় ওই জায়গাটা কিন্তু দেখবে। তাহলে শর্করা আমাদের প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ করতেছে। সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। সংশ্লেষ ওয়ার্ডটা একটু কঠিন, তৈরি বললে হচ্ছে সহজে বোঝা যায়, তৈরি করা। এরপরে শরীরে এক ধরনের খাদ্যের শর্করার অভাব ঘটলে কি হয়? স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। স্নেহ জাতীয় পদার্থের দহন বলতে হচ্ছে ওই যে খাদ্যর যে শক্তিটা, ওটা বার্ন হয়ে তোমার দেহে কার্যকর হওয়ার জন্য যে কাজটা। তাহলে দহন প্রক্রিয়া যদি সম্পন্ন হইতে না পারে, তাহলে দেহে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হবে, তাই না? যেটার ফলে কি হয়? কিটোসিস রোগ হইতে পারে। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, আর শরীর দুর্বল হয়ে পড়ে, কর্মক্ষমতা হ্রাস পায়। তাহলে শর্করার অভাবে অনেক খারাপ কাজ হচ্ছে, আবার শর্করা তোমার দেহে কি কি ভালো কাজ করতেছে সবকিছুই এখানে ভিতর বর্ণনা করা আছে। তাহলে সবকিছু বিবেচনা করে আমরা কি বুঝলাম? যে শর্করা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যার জন্য খাদ্য পিরামিডে ওকে সবচেয়ে নিচে স্থান দেওয়া হয়েছে। নিচে বলতে কিন্তু এরকম না যে ওরা হচ্ছে নিচু শ্রেণী বোঝানো হয়েছে। নিচে স্থান দেওয়ার মানে হচ্ছে ওর সারফেসটা সবচেয়ে বড়, ওই খাবারগুলোকে তোমার সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করা লাগবে। আর ওই যে স্নেহটাকে যে সবচেয়ে টপে স্থান দিছে বা সবচেয়ে উঁচুতে স্থান দিছে, এটার মানে যে এরকম না যে ওরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ওকে আরো কম গুরুত্ব দেওয়া হয়েছে, যে ওই খাবার তুমি কম করে খাবা, এটা বুঝিয়ে দিতে চাইছে। তাহলে শর্করার গুরুত্ব আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে প্রশ্ন কিন্তু আমাদের শেষ। শর্করার গুরুত্ব, পিরামিডের বিকল্প, সবকিছুই আমরা এখানে বললাম। সহজ কথাবার্তা, তাই না? প্রতিদিন খাওয়া দাওয়া যখন তুমি করতে যাও, তখনই এই জিনিসপাতিগুলো আমরা সচরাচর শুনে থাকি, যে আম্মুরা খাবার দেওয়ার সময় তো এরকম বলে যে এই খাবারটা খাও, এটা না খেলে কিন্তু এই সমস্যা হবে, এই রোগ হবে। এই কথাবার্তাগুলাই জীবনে আমরা প্রতিদিনই শুনি, ওগুলাই পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দিবা, মার্কস পেয়ে যাবা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।